সেলিব্রেটিং উইমেন চেঞ্জ মেকার্স ইন ইউথ লিডারশিপ। ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বা বিশ্ব নারী দিবস উপলক্ষে এ বছরের যে প্রতিপাদ্য সেটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। এই কথাগুলো যখন আমরা লেখা দেখি বা যখন কোথাও একটা পড়ি, মনে হয় যে হ্যাঁ, এগুলো তো একদম ঠিক কথা। কিন্তু যখন এগুলোকে নিয়ে আমরা কাজ করতে যাই, বিশেষ করে যারা অধিকার কর্মীরা আছেন, তারা যখন এগুলোকে নিয়ে কাজ করতে যান, তখনই তাদের জীবনে আসে নানান রকমের গল্প, কাহিনী এবং বিভিন্ন যুদ্ধ জেতার কাহিনী। সেই গল্পগুলোকে নিয়ে আজকের আমাদের এই আয়োজন, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে ভয়েসেস অফ চেঞ্জ সেলিব্রেটিং উইমেন চেঞ্জ মেকার্স ইন ইউথ লিডারশিপ। সূর্যোদয় ইউথ সোসাইটি আয়োজিত এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় এই পডকাস্টটিতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ দারুণ সব বাঁধ ভাঙার গল্প, যেখানে আমাদের সঙ্গে যেই অতিথিরা উপস্থিত আছেন তাদের জীবনের নানান ধরনের গল্পগুলো শুনবো এবং তাদের এই গল্পগুলো কীভাবে আরও 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 মানুষকে ইন্সপায়ার করলো নারী অধিকার, শিশু অধিকার নিয়ে কাজ করার জন্য, সেইগুলোতে। আমি আর দেরি না করে শুরুতেই চলে যাচ্ছি আমাদের আজকের যারা অতিথি আছেন তাদের পরিচয়ে। শুরুতে আমাদের সঙ্গে আছেন তাসনিয়া আহমেদ, ইউথ অ্যান্ড অ্যাডোলেসেন্ট এক্সপার্ট, SRHR অ্যান্ড জেন্ডার। দুর্বার আদি, ফর্মার প্রেসিডেন্ট, ন্যাশনাল চাইল্ড ফোরাম, এবং শ্রাবন্তী, CEO, সচেতন হিজড়া অধিকার যুব সংঘ। এবং আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে থাকবো আমি, ফারিহা আহমি, চেয়ার ব্রাইটার্স। আচ্ছা, যখন এই যেই প্রতিপাদ্যটা একটা নিয়ে আমরা কথা বলছিলাম, এই প্রতিপাদ্যটা নিয়ে যখন আমরা কাজ করা শুরু করি, কাজ করার শুরুটাই মনে হয় আমাদের কোনো একটা প্রতিবন্ধকতা থেকে, আমি যদি ভুল না করি। তো সেই প্রতিবন্ধকতার গল্পটা, সেই শুরুর গল্পটা নিয়ে আগে একটু আপনাদের কাছে শুনতে চাই, যেহেতু আমাদের যারা দর্শক আছেন তারা জানতে চাইবেন যে আসলে কেন আপনারা শুরু করলেন। তো সেটাই আপনাদের কাছে সবার আগে জানতে চাই। আমি শুরু করবো শ্রাবন্তী আপুকে দিয়ে। প্লিজ আপু, আপনি কেন শুরু করলেন এই জার্নিটা? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম শ্রাবন্তী। আমি কাজ করছি সচেতন হিজড়া অধিকার যুব সংঘে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে। মূলত লিঙ্গ বৈচিত্র্যময় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তাদের মানবাধিকার, এই বিষয়গুলো নিয়ে সাধারণত আমরা কাজ করি। আসলে আমি যেহেতু হিজড়া কালচার বিলং করি, আমিও সমাজে চলতে যেয়ে বিভিন্ন ধরনের বৈষম্য, সহিংসতা, নির্যাতনের শিকার হয়েছি। যদিও বা আমার পরিবার থেকে এই জিনিসগুলো শুরু হয়েছে, দেন স্কুল, এক পর্যায়ে তখন বাড়ি থেকে চলে আসি। তো মনে করলাম আমি যে অধিকার কেউ কাউকে দিয়ে দেয় না, অধিকার আদায় করতে হলে নিজের সংগ্রাম করতে হয়। তো ওই ব্যাপারগুলো থেকে যে আমি ভবিষ্যতে যে আমার যে কমিউনিটি বা আমার যেই কালচারের লোকগুলো, তারা যেন এই বৈষম্য, সহিংসতা, নির্যাতনের শিকার না হয়, যার কারণেই আমি আমার নিজে থেকেই উদ্যোগে আমি কাজ করা শুরু করছি। থ্যাংক ইউ আপা। এবার একটু তাসনিয়া আপুর কাছে যাবো। আপনি অনেকদিন ধরে কাজ করে আসছেন নারী এবং শিশুদের অধিকারগুলো নিয়ে, বিশেষ করে যারা কিশোর কিশোরী আছে তাদের অধিকার নিয়ে। এই জার্নিটা আপনার আসলে কিভাবে শুরু হলো? দেখেন, আপনি আসলে শুরুতেই যখন বলছিলেন যে সমতা বা সাম্য, এই ইকুয়ালিটি বা ইকুইটি শুরুর জায়গাটা আসলে অধিকার থেকে আসে। কিন্তু আমরা যারা কাজ করি, ডেভেলপমেন্ট সেক্টরের কাজের জায়গা থেকে একটু যদি বের হয়ে আসে, একটা ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে আমরা যখন দেখি না, তখন দেখেন উনি একজন ইন্ডিভিজুয়াল, আমি ঠিক এরকম যখন আমরা আলাদা আলাদা করে বসি না, আমাদের কাছে না তখন অধিকার শব্দটা অনেক জটিল মনে হয়। অধিকার বলতে যে আসলে আমাদের কিছু একটা আছে সমাজে, এই জিনিসটা, এই ওয়ার্ডটা এক্সিস্ট করে, এটা নিয়ে কিন্তু আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তো ওই জায়গা থেকে আসলে প্রথমত আসলে কাজ শুরু, যখন আমার মনে আছে 2016-17 দিকে, তখন থেকে আসলে এই প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলো নিয়ে আমার কাজ শুরু হয়, স্পেশালি কিশোর কিশোরী বা তরুণ তরুণীদের জন্য। তো তাদের যখন অধিকারের কথাটা আসতো, তখন আমি আসলে নিজে চিন্তা করতাম যে আসলে আমার অধিকারের জায়গাটা কোথায়। আমি যখন নিজের বিষয়টাকে সেটেল করতে পারবো না, আরেকজনের জন্য আসলে বলাটা খুবই টাফ। তো ওই বোঝার জায়গাটা থেকে বা শুরু করার জায়গাটা, স্টেপটা ছিল আসলে ওইখানেই, যে আগে নিজেকে বোঝা, তারপর অন্যের জন্য আসলে লড়াই করা। যদি আসলে অনেকে শব্দটাকে বলবে যে আমি হয়তো খানিকটা স্বার্থপরের মতো চিন্তা করছি, কিন্তু আমার কাছে মনে হয় কি, যে স্বার্থপর আমরা শব্দটা না বলে আজকালকে আমরা মনে হয় মেন্টাল পিসের বিষয়টা আসলে আনাটা খুবই জরুরি। কারণ নিজে যখন কি কাজ করছি ওইটা নিয়ে যখন নিজে স্যাটিসফাইড হতে পারবো না, অন্যের জন্য লড়াই করা, অধিকার শব্দটা মানে হচ্ছে লড়াই, ওই লড়াই করাটা আসলে খুবই জটিল হয়ে যায়। সো ওই জায়গাটা থেকে আসলে আমার কাজের সূত্রটা আর কি।
একদম। আমি ভাইয়ার কাছে যাওয়ার আগে আপুদের দুজনের কথা থেকে একটু যোগ করব। যখন আসলে আমরা নিজেদের জায়গাটাতে ক্লিয়ার না থাকি, হোয়াট ইজ মাই পারপাস, অথবা আমি কেন এটা নিয়ে কাজ করছি, তখন আসলে আমি যখন আরও কতগুলো মানুষকে নিয়ে কাজ করতে যাব, তখন মনে হয় আসলে তাদের জন্যও কাজ করার যে পারপাসটা সেটা ফুলফিল হয় না। তো আপুর কথা থেকে আমার এই জিনিসটা আজকে আর একবার একটু রিঅ্যাসিওর হলো। ভাই আপনার কাছে এবার একটু যাব। আপনি অনেকদিন ধরে কাজ করে আসছেন শিশুদেরকে নিয়ে, আপনি ন্যাশনাল চাইল্ড ফোরামের আগে প্রেসিডেন্ট ছিলেন। সো আপনার এই জার্নিটা কিভাবে শুরু হলো? আমার জার্নিটা বলতে গেলে আমি আসলে ছোট মানে যখন একদম শিশু ছিলাম আর কি, তো আমার জীবনটা হচ্ছে খুব আমি মানে মোটামুটি একটা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করা। আমি বড় হয়েছি হচ্ছে সুনামগঞ্জে, একটা মফস্বলী শহরে। তো আমার কাছে না এই অধিকার বোধগুলা তখনও অতটা বেশি স্পষ্ট ছিল না। আমার প্রথম এই জায়গাগুলোতে কাজ করা বা ধরেন কারা কাজ করে এটাও কিন্তু আমি খুব ভালোভাবে জানতাম না। আমার জীবনটা অনেক বেশি আর্ট কালচার কেন্দ্রিক ছিল। ছোটবেলা থেকে বিভিন্ন রকম আর্ট কালচারের সাথে যুক্ত থেকেছি, বিতর্ক করেছি, পাবলিক স্পিকিং এর সাথে ছিলাম। আমার মনে আছে আমি যখন হচ্ছে ক্লাস 7-এ পড়ি, তখন হচ্ছে আমাদের বড় হওয়ার যাত্রায় আমাদের বাসার একজন হেল্পিং হ্যান্ড ছিল। সেও শিশুই ছিল আসলে। তো তার সাথে মানে একদম খেলে বড় হওয়া যেটাকে বলে, ওইটাই মানে আমার জীবনটা শৈশবটা ছিল। তো সাডেনলি হচ্ছে সে সুইসাইড কমিট করে, এবং ওই সময়টাতে মূলত ক্লাস 8-9-এ পড়ি। ওই সময়টাতে আসলে আর একটু কাছে থেকে জানা যে আমার কমফোর্ট জোনের বাইরের পৃথিবীটা কেমন, বা কেন হচ্ছে আমি যেই মানে কমফোর্ট জোনের মধ্যে বড় হচ্ছি, বাইরের পৃথিবীটা অতটা কমফোর্টেবল না সবার জন্য। তারপরে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে কাজ করা। আমি এনসিটিএফ এর সাথে কাজ করেছি, চাইল্ড ফোরামের সাথে কাজ করেছি, আরও অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে কাজ করা হয়েছে। এবং এই প্ল্যাটফর্মগুলোতে আসার পরে আমার আশেপাশের মানুষ যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করছে, যারা অধিকারের কথা বলছে, যারা অধিকারের প্রশ্ন তুলছে, তাদের সাথে কাজ করার পরে তাদের দেখে আসলে নিজের কাজ করার স্পৃহাটা আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। আমি যখন আমার আশেপাশের লিডারদের দেখেছি যারা এক একজন অসাধারণ নিজেদের জায়গা থেকে, মানে কমফোর্ট জোন তো শুধু আসলে ব্রেকই করেনি, আমাদের সমাজের টিপিক্যাল যে বাবলগুলা ওগুলাকে মানে একদম নিমিষেই ভেঙে দিয়েছে এবং নিজের জায়গাতে নিজেকে প্রতিষ্ঠা করেছে। তো এই মানুষগুলোকে দেখা এবং আস্তে আস্তে তাদের সাথে বেড়ে ওঠা, এই জায়গাতে তো অনেক বছর হয়ে গেছে আজকে প্রায়। তো এই অধিকার কর্মীদের সাথে কাজ করা, তাদের থেকে অধিকারের প্রশ্ন তুলতে শেখা, এগুলো থেকেই আসলে আমার এই যাত্রায় যুক্ত হওয়া। আপনাদের জার্নি সম্পর্কে জানা হলো। এইবার যদি একটু জানতে চাই, আপনারা কি ব্যাপার নিয়ে কাজ করছেন এবং এই কাজগুলো করতে গিয়ে কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন? সব থেকে বড় চ্যালেঞ্জগুলো আসলে কি ছিল? শুরু করবো শ্রাবন্তী আপুকে দিয়ে। ধন্যবাদ আপা। কাজ করতে গেলে যদি মানে চ্যালেঞ্জের কথা বলি, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কিছু চ্যালেঞ্জ আছে এবং সমাজের কিছু চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো মূলত যে আমরা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হই এবং কর্মস্থলে বিভিন্ন বৈষম্যের শিকার হই। পাশাপাশি আমরা যখন স্বাস্থ্যসেবা নিতে যাই সেখানেও বিভিন্ন ধরনের বৈষম্যের আমরা শিকার হই। যদি একটু উদাহরণ দিতেন, কিরকম? উদাহরণ, আমাদের আইডেন্টিটি ক্রাইসিস হয় এবং আসলে বিভিন্ন পলিসি বলেন বা যে নিয়ম বলেন, সেখানে নারী পুরুষ বিষয়টা আছে, কিন্তু আমাদের জন্য আলাদা কোনো ঘর নেই। তো সেই ক্ষেত্রে সেবা নিতে গেলেও প্রবলেম, এবং স্কুলে কলেজেও সমস্যা, এবং চাকরি ক্ষেত্রে তো সমস্যা আছে, বিভিন্ন বৈষম্য আছে। এগুলো মানে এই বিষয়গুলো হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ আমাদের। ওকে, এবার যদি একটু তাসনিয়া আপুর কাছে যাই। চ্যালেঞ্জের কথা বললে আসলে যদি বলি, মানে প্রাতিষ্ঠানিকও কিছু চ্যালেঞ্জ আছে, আবার আমরা যদি একটু আমাদের কমিউনিটির দিকে তাকাই, আমাদের কিছু সোসাইটাল চ্যালেঞ্জ আছে, আমাদের কিছু ফ্যামিলিতেও কিছু চ্যালেঞ্জ আছে। আমি আসলে যখন অ্যাজ এ ভলেন্টিয়ার কাজ শুরু করি তখনের ঘটনায় যদি বলি যে আসলে আমি তখন ক্লাস 8 বা 9-এ পড়ি, গার্লস গাইডে কাজ করছিলাম। তো আমাদের হচ্ছে যে ক্যাম্পগুলো যখন হতো, আমার কাছে মনে হয় ওইটাই আসলে আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ ছিল। একটা ছেলেকে যখন না খুব ইজিলি বাবা মারা বাসা থেকে ক্যাম্পে যেতে দেয়, একটা মেয়েকে কিন্তু সহজে দেয় না। দেওয়ার আগে আসলে অনেক প্রশ্ন আসে, ওখানে কোন টিচার যাবেন, টিচার ছেলে নাকি মেয়ে, আপনাদের ওই মধ্যে কি কোনো মেয়ে আছে কিনা, কোনো ছেলে আছে কিনা, কতজন ছেলে যাচ্ছে, কতজন মেয়ে যাচ্ছে, আপনি ক্যাম্পে যেখানে থাকবেন ওখানে সিকিউরিটির অবস্থা কি, অনেক প্রশ্ন কিন্তু সম্মুখীন হতে হয়। কিন্তু আপনি একটা মানে জাস্ট অপোজিট পার্টটা চিন্তা করেন, আপনার যদি ভাই থাকে বা কেউ থাকে, আপনার ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, তাকে কিন্তু অত প্রশ্নের সম্মুখীন হতে হয় না। তো এই যে মানে
ভলেন্টারিজম থেকে শুরু করে আমার কাছে মনে হয় মানে আদিল হয়তো অনেক দিন ধরে কাজ করছেন, বাট স্টিল উনি এখনো মানে একই চ্যালেঞ্জ ফেস করছেন। তার মানে এই চ্যালেঞ্জটা কিন্তু আজকের না, তার মানে আমার মনে হয় আমার কাছে যতটুকু মানে আমাদের সামনে আর এখনো যদি আসলে সিচুয়েশন চিন্তা করি তাহলে মনে হয় সামনে এই চ্যালেঞ্জগুলো আরো দ্বিগুণ বাড়বে। এইটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে মনে হয়, যেহেতু আসলে এই যে আমরা আমাদের নারীর অধিকারের কথা বলছি, নারী দিবসের কথা বলছি, এই সমতার জায়গাটাতে তো এখনো ইমব্যালেন্স রয়ে গিয়েছে। তাহলে আসলে কোথায় আমরা চ্যালেঞ্জ মিটিগেশনের কাজ করছি, এটা একটা জায়গা। আর দ্বিতীয় জায়গাটা আসলে যদি বলি খুব স্পেসিফিক ভাবে, আমার সিরাকের সাথে আমার কাজের যাত্রাটা 2016-র অক্টোবর নভেম্বরের দিকে শুরু হয়। তাও কি হবে খুব ইন্টারেস্টিং ভাবে, সেটা হচ্ছে ওনাদের একটা ফ্যামিলি প্ল্যানিং কনফারেন্স আছে, তো সেইখান থেকে তা আমি যখন আসলে প্রথম ফ্যামিলি প্ল্যানিং কনফারেন্স, ইয়ুথ ফ্যামিলি প্ল্যানিং কনফারেন্স, আমার আসলে এর আগে খুব বেশি একটা নলেজ ছিল না ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়টাতে, স্পেশালি ইয়ুথদের কাজ করার জায়গা। তো কনফারেন্স থেকে ব্যাক করার পর আমি একদিন আমার ক্যাম্পাসের ওখানে একটা কাজে গিয়েছিলাম। তো বের হওয়ার সময় হঠাৎ করে মনে হলো আচ্ছা বাস আসছে, একটু পাশে একটা ফার্মেসি আছে, আমি না ওনাকে বলেছিলাম আমাকে যতগুলো কন্ডম আছে আমাকে কন্ডমের ফ্লেভার গুলো দেখান। মানে উনি আসলে আমাদের এমন একটা লুক দিয়ে তাকালো, তারপর আমার কাছে মনে হলো যে না আচ্ছা ঠিক আছে, এটা খুবই নর্মাল একটা ইস্যু। তারপরে উনি আমাকে সবই দেখালো। তা আমি আসলে জাস্ট দেখার জন্য, তখন আমি আসলে অনেক কিছু জানতাম না ইনজেকশনের, তখন হচ্ছে দেখলাম পিলের পাতা, দেখলাম এমআর এর কিছু এমআরএম এর পাতাটা দেখলাম। উনি আমাকে নিজে তখন এমআরএম এর পাতাটা বের করে দিল, কারণ উনি তখন আমাকে জিজ্ঞেস করলো আপনি কি করছেন। তখন আমি বললাম যে আসলে আমি এরকম ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কাজ করি। তখন উনি খুব নিজ আগ্রহে কাজটা আমাকে দেখাই দিল যে এইটাকে এভাবে এভাবে এইসব দেখতে হয়, বা এই পাতাটা এতদিন ইউজ করতে হয়, এইভাবে করে খেতে হয়, পুরো প্রসেসটাই বলেছে। কিন্তু আমার কাছে মনে হয় কি ওই যে প্রথম যে আসলে কাজ করার চ্যালেঞ্জটা, এটা খুবই একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। কারণ যখন আমি আবার কমিউনিটিতেও যাই কথা বলতে, তখন কিন্তু মানুষজন এই বিষয়গুলোকে খুব মানে একটু নেগেটিভ ভাবেই দেখে। স্টিল আসলে ফ্যামিলি প্ল্যানিং বিষয়টাকে হয়তো মানুষজন খুব ইজিলি দেখে, বা রিপ্রোডাক্টিভ হেলথে স্পেশাল মেনস্ট্রুয়াল হেলথ বললে এখন তাও একটু জিনিসটা ইজি, তাও আমার মনে হয় জিনিসটা আরো জটিল হয়ে গেছে। রিসেন্টলি যে বইমেলার সময় যে একটা ইস্যুটা হলো, এই বিষয়গুলো আমার কাছে মনে হয় এখন আস্তে আস্তে আবার জটিল হচ্ছে। আমরা মনে হয়, এটা আমার পার্সোনাল একদম ওপিনিয়ন, যে আমরা 2016-17-তে আমি যখন এসআরএইচআর নিয়ে কাজ শুরু করি, নারীর অধিকারের জায়গাটা স্পেশালি প্রজনন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কাজ করি, তখন যে পজিশনে আসলে আমি ছিলাম, আমার কাছে মনে হয় বর্তমানে 2025-এ এসে আমি মানে আরো 10 বছর পিছিয়ে গেছি। কারণ যখন আসলে আমি দেখছি যে আমি একটা স্যানিটারি প্যাড নিয়ে কথা বলতে পারছি না, এটা কিন্তু অনেক বড় একটা মানে আমাদের জন্য অনেক বড় একটা বাধা। তাহলে আসলে এত এই যে 10টা বছর 11টা বছর আসলে আমরা তাহলে কি কাজ করলাম, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। সো এরকম আসলে কাজ করতে গেলে প্রতিদিনই অনেক চ্যালেঞ্জ আসে, সেটা আমি মনে করি। তবে আমার কাছে, আমি পার্সোনালি মনে করি প্রত্যেকটা চ্যালেঞ্জই আমাদের জন্য এক একটা লার্নিং, কারণ যতক্ষণ চ্যালেঞ্জ না আসবে ততক্ষণ আসলে আমরা শিখতে পারবো না। আর যখনই চ্যালেঞ্জ আসবে তখনই আসলে আমি ক্রিয়েটিভ হওয়ার আমার একটা ওয়ে আউট আসবে, কারণ আমি তখন চিন্তা করবো এটা সলিউশনটা কিভাবে হবে। সো এরকম করে আসলে এরকম ছোট ছোট চ্যালেঞ্জ থেকে আসলে প্রতিদিন আমি ফেস করি, এবং ওখান থেকে আসলে আমার কাজের জায়গাটা আসলে শুরু। আমি যদি আপু আপনার সঙ্গে একটু অ্যাড করি, আপনি 16-17 সালের কথা বলছিলেন, অ্যারাউন্ড একই সময়ে আমি স্বর্ণকিশোরীর সঙ্গে কাজ করতাম, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন, যারা ওই সময়টাতে অ্যাডোলেসেন্ট হেলথ নিয়ে কাজ করতো, মেয়েদেরকে নিয়ে বিশেষ করে। তো আমি 15 সালে যশোর থেকে কাজ করা শুরু করেছিলাম। তখন আমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল যে আমাদেরকে 10 থেকে 12টা স্কুলে গিয়ে টোটাল 2000 মেয়েকে শপথ করাতে হবে, এবং শপথের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ওদেরকে নিউট্রিশন নিয়ে কথা বলতে হবে, ওদের সঙ্গে মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে কথা বলতে হবে, এবং এখনও অনেক ক্ষেত্রে আমরা এটা মিস করে যাই, টিটি টিকার যে প্রয়োজনীয়তা সেটা নিয়ে ওদের সঙ্গে কথা বলতে হবে। একটা 3-এ আমার কোনো সমস্যা হতো না, 2-এও আমার দিক থেকে কোনো সমস্যা হতো না। কিন্তু যখনই ক্লাস ভর্তি শুধু মেয়ে, গার্লস স্কুল, বয়েজ স্কুলও না, গার্লস স্কুল, আমি ক্লাস ভর্তি মেয়ের সামনে যখনই মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কথা বলা শুরু করছি, এক ঝাঁক মেয়ে একসঙ্গে হেসে দিবে। এবং আমার কাছে মনে হয়েছে 2015-তেও এই সিনারিওটা যেরকম ছিল, আপনি যেটা বললেন, এখনও এই 2025-এ গিয়েও যদি কোনো একটা স্কুলে, ইভেন গার্লস স্কুলে গিয়েও যদি এটা নিয়ে কথা বলা শুরু করা হয়, হোপফুলি সিনারিও একই রকম। এখানে যদি একটু অ্যাড করি, মানে এটা অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটা এখন আছে না? হ্যাঁ, ডিসেম্বরে আমরা কিছু স্কুল ক্যাম্পেইন করছিলাম। সো স্কুল ক্যাম্পেইনের মধ্যে আমরা আসলে এসআরএইচআর নিয়ে কথা বলছিলাম। তো যখন আসলে এসআরএইচআর নিয়ে কথা শুরু করি, আমরা ডিরেক্ট আসলে মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে কথা বলি না। তখন আমরা হচ্ছে কি যে আমার কিছু শারীরিক পরিবর্তন হচ্ছে, এগুলো নিয়ে কথা বলছি। এই বিষয়টাও যখন কথা শুরু করে, তখন হচ্ছে এই যে যখন আমরা কিছু বলি যে
মানে কিছু মেয়েদের কিছু শারীরিক পরিবর্তনের কথা বলছি, তখন কিন্তু ওরা অটোমেটিক হাসাহাসি একটু গুতাগুতি আবার আশপাশে। যেমন আমরা কিছু ক্যাম্পেইনের শেষে, স্পেশালি আসলে এটা টিচারদের মধ্যে দেখা গিয়েছে, ক্যাম্পেইনের শেষে আমরা যখন কিছু কুইজের আয়োজন করছিলাম তখন ওনাদের জন্য কিছু বই হচ্ছে প্রাইজ হিসেবে রাখা। দেখেন মানে খারাপ লাগার জায়গাটা ছিল, আমরা যে নারীর অধিকারের কথা নিয়ে কথা বলছি সেখানে টিচার বলছিল যে বেগম রোকেয়ার কোনো বই ওখানে দেওয়া যাবে না। তো এইটা আসলে আমার জন্য খুব একটা মানে ফ্রাস্ট্রেশনের জায়গা ছিল, যে তাহলে আসলে আমরা কি নিয়ে কাজ করছি। একদম। তো ওখানে আসলে আমরা 5টা বইয়ের মধ্যে 2টা বেগম রোকেয়ার বই ছিল এবং 3টা অন্য বই ছিল। ওই 3টা বই আমি দিয়ে চলে আসছি প্রাইজ, ওই 2টা বই আমি স্টুডেন্টদেরকে দিতে পারি নাই। কারণ তাহলে আপনি দেখেন আমরা এখনো 2025 এসে কোথায় দাঁড়িয়ে আছি, যেখানে আসলে আমরা নারীর অধিকার নিয়ে এখনো কথা বলতে পারছি না। আই ডোন্ট থিঙ্ক যারা বেগম রোকেয়ার বই দিতে নিষেধ করে তারা কখনো ওই জিনিসটা পড়ে দেখেছে। অবরোধবাসিনী বা সুলতানার স্বপ্ন যদি কেউ আসলেই বুঝে পড়ে থাকে তাহলে মনে হয় না তার নিষেধ করার কথা যে এটা আমি মেয়েদেরকে দিতে দিব না। এবার একটু আদি ভাইয়ের কাছে যাই। হ্যাঁ, আপনি কাজ করে আসছেন অনেক দিন ধরে, আপনার কাজ করার জায়গাটা যদি একটু শেয়ার করতেন এবং তার সঙ্গে আপনি কি কি ধরনের অবস্টাকলস ফেস করতেছেন। আমার কাজটা তো আসলে পুরোটা কমিউনিটি কেন্দ্রিক ছিল, মানে আমি একেবারেই ফিল্ডে কাজ করেছি। তো আমার কাছে মনে হয় ফিল্ডে কাজ করতে গিয়ে আমার সব থেকে বেশি যেটা চ্যালেঞ্জিং মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের যুদ্ধটা যতটা না বেশি ফিজিক্যাল, তার থেকে অনেক বেশি মানসিক একটা যুদ্ধ। এবং এটা একটা কারণ হচ্ছে, যেমন আমি যখন প্রথম দিকে কাজ করা শুরু করি শিশু ফোরামের সাথে সুনামগঞ্জে, তো বাল্যবিবাহ বন্ধ করা, মানে আমাদের বেশ কয়েকটা কোর এজেন্ডার মধ্যে একটা হচ্ছে বাল্যবিবাহ নিয়ে কাজ করা। বাল্যবিবাহ বন্ধ করতে গেলাম, তো আমাদের কাছে হচ্ছে খবর আসছিল সন্ধ্যার দিকে কিছুটা, তো আমি হচ্ছে আমার টিম নিয়ে যাই ওখানে, এবং যাওয়ার পরে হচ্ছে স্থানীয় যারা ছিল চেয়ারম্যান মেম্বার ওদের সাথে কথাবার্তা বলে মানে মোটামুটি কনভিন্স করা গেল, এবং আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে আচ্ছা তারা হচ্ছে এখন বিয়েটা দিবে না, পরে বিয়ে দিবে। তো আমরা যখন ওখান থেকে বের হয়ে চলে আসি, মানে সাডেনলি হচ্ছে বাসা থেকে বলছে ওই যে যার বিয়ে ছিল ওর মা আর কি, যে আমার মেয়ে হচ্ছে আত্মহত্যা করবে এবং আমার মেয়ে আত্মহত্যা করার জন্য আপনাদেরকে দায়ী করে যাবে। তো এখন মানে চিন্তা করে দেখেন ওই সময় আমরা যারা ছিলাম আমাদেরই বয়স কত, 2018-র দিকে, 2018-19। এবং মানে ওই সময়গুলোতে আসলে আমি প্রথম এই ধাক্কাটা ফেস করি যে বাইরে থেকে দেখে মনে হয় না যে খুব এনার্জেটিক একটা টিম, সবাই মিলে হচ্ছে অ্যাডভোকেসি প্রোগ্রাম করছে, বাল্যবিবাহ আটকে দিচ্ছে, এই বা বিভিন্ন আমরা এই যে বিভিন্ন ভিডিও বিভিন্ন জায়গাতে যে এই মানে মিশনগুলা বা এই কার্যক্রমগুলো দেখে কিন্তু মনে হয় যে বেশ মানে থ্রিলড একটা সিনেমাটিক ব্যাপার স্যাপার, কিন্তু অভ্যন্তরীণ কাজগুলো আসলে অনেক বেশি কঠিন। এবং এগুলার সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে কমিউনিটির মানুষেরা। মানে আমি যখন শিশু ফোরামে কাজ করি, জাতীয় শিশু ফোরামে, তখন হচ্ছে আমাদের সারা দেশব্যাপী প্রায় 1 লাখেরও বেশি ভলান্টিয়ার কাজ করেছে। তো দেখা যেত আমার মানে বিভিন্ন জায়গা থেকে একবার শুনলাম যে আমার একজন ভলান্টিয়ারকে হচ্ছে গ্রামে একদম একঘরে করে দেওয়া হয়েছে, মানে ওদের সাথে কেউ কথা বলে না। কেন? কারণ তারা হচ্ছে তাদের একজন প্রতিবেশীর বাল্যবিবাহ আটকে দিয়েছিল। আমার এমনও অনেক ভলান্টিয়ার দেখা গিয়েছে যাদেরকে হচ্ছে স্কুলে কেউ কথা বলে না ওদের সাথে, তাদের স্যার ম্যাডাম পর্যন্ত হচ্ছে বিভিন্নভাবে ওদেরকে মানে মক করার চেষ্টা করে এই কাজগুলোকে নিয়ে। কিন্তু মানে আমরা আসলে বারবারই বোঝানোর চেষ্টা করি যে ধরেন লিঙ্গ সমতা নিয়ে কাজ করা, তারপর হচ্ছে বিভিন্ন ক্যাম্পেইন করা, বিভিন্ন অ্যাডভোকেসি ক্যাম্পেইন করা, বাল্যবিবাহ নিয়ে কাজ করা, শিশু শ্রম নিয়ে কাজ করা, এগুলো তো আসলে কমিউনিটির পিপলের জন্য, তাই না? মানে আমি তো আসলে অন্য একজনের বাল্যবিবাহ আমার লাভের জন্য বন্ধ করছি না। যেই কমিউনিটির জন্য কাজ করা, সেই কমিউনিটি যখন কোঅপারেট না করে তো ওইটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার মনে হয় এই চ্যালেঞ্জটা আসলে সব থেকে বেশি ছিল। এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ সেটা তো আসলে মানে একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে এই অধিকারের প্রশ্নগুলো তোলা, বিশেষ করে কন্যা শিশুদের অধিকারের প্রশ্ন, এটা তো আসলে একটু কঠিন। মানে প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ বলতে ধরেন ওই রকম সরাসরি প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ আসলে ফেস করিনি, কারণ আমি যখন কাজ করেছি বিভিন্ন প্ল্যাটফর্মে, মানে প্ল্যাটফর্মের একটা সহযোগিতা সবসময় পেছনে ছিল। কিন্তু প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ সরাসরি না আসলেও ইনডিরেক্ট অনেক প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ থাকতো। যেমন দেখা যেত আমরা অনেক সময় থানায় ফোন করেছি, থানা থেকে অথবা সময় মতো পুলিশ আসছে না। এখন আমরা এই ব্যাপারটা তো আসলে মানে কিভাবে বুঝাবো যে এটা কোনো ছোট ব্যাপার না, একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তার জীবনটা শেষ হয়ে যাবে, এবং এটাকে যতটা সিরিয়াসলি নেওয়া উচিত অতটা সিরিয়াসলি না নেওয়া, সময় মতো রেসপন্স না করা, কিংবা আসছি যে একটা অনন্তকালের দীর্ঘ যাত্রা, এই যাত্রাটিকে একটু সংক্ষিপ্ত করে আনা, এই চেষ্টাগুলা বা এই কোঅপারেশনগুলো যখন অনেক কমে যায় তখন আসলে কাজ করাটার মানে চ্যালেঞ্জ অনেক বেশি বেড়ে যায়। এবং আমার নিজের জায়গা থেকে যেটা হয়েছে, আমি তো হচ্ছে একটা দীর্ঘ
সময় সুনামগঞ্জে কাজ করেছি, একটা মানে মফস্বলী শহর বা ঢাকা কেন্দ্রিকতা থেকে বেশ বাইরের একটা শহর। তারপরে ঢাকাতে কাজ করা হয়েছে, ন্যাশনালি কাজ করা হয়েছে। তো আমি আসলে বিভিন্ন জায়গার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মানুষের সাথে কাজ করতে পেরেছি এবং আমার মনে হয়েছে যে চ্যালেঞ্জগুলো না খুব ভিন্ন। ঢাকাতে কাজ করতে গেলে যে চ্যালেঞ্জ, সুনামগঞ্জে কাজ করতে গেলে চ্যালেঞ্জটা অনেকটাই অন্যরকম। তো এই যে সমাজ ভেদে, কালচার ভেদে চ্যালেঞ্জগুলো পাল্টে যায়, এগুলোর সাথে খাপ খাওয়ানোটা আসলে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ। যখন আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলি, ফেমিনিজম নিয়ে কথা বলি, বা এই যে ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে নারীদের অধিকার নিয়ে, অংশগ্রহণ নিয়ে কথা বলি, পেছনের সবগুলো ভয়েস কিন্তু থাকে নারীদের বা কিশোরীদের বা শিশুদের। এই জায়গাটাতে পুরুষদের ভয়েসের অংশগ্রহণটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ আমাদের কাছে যেটা মনে হয়, সমাজটা তো সবাইকে নিয়ে, নারীদেরকে নিয়ে, পুরুষদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। তো সেই জায়গাটাতে যতক্ষণ পর্যন্ত একটা জনগোষ্ঠীর অধিকার নিয়ে শুধুমাত্র তারাই কথা বলে যাবে, তারাই আন্দোলন করে যাবে, অন্য জনগোষ্ঠীর অংশগ্রহণই থাকবে না, ততক্ষণ পর্যন্ত কি আসলে এই জিনিসটা এস্টাবলিশ করা সম্ভব? না, সম্ভব তো একেবারেই না। কারণ ধরেন সবগুলা সমাজের যে বিভিন্ন এজেন্সিগুলো থাকে, বিশেষ করে আমার আসলে একাডেমিক্সটাই এগুলাকে নিয়ে আর কি। তো সমাজের এজেন্সিগুলো যদি ইনভলভ না হয়, তাহলে আসলে কখনো কোনো একটা অধিকার বা কোনো একটা পট পরিবর্তন যেটাকে বলে, বা মানসিকতা পরিবর্তন বা নর্মস ব্রেকিং, এগুলো সম্ভব হয় না। এবং ধরেন নারীর অধিকার নিয়ে বা কন্যা শিশুদের অধিকার নিয়ে যদি শুধু শুধু ধরেন নারীরাই কথা বলে যায়, তাহলে আসলে ধরেন ধর্ষণ কিংবা যৌন হয়রানি, এগুলোর ঝুঁকিটা আসলে কাদের থেকে? ঝুঁকিটা আসলে হচ্ছে ওই বিকৃত মন মানসিকতার পুরুষদের থেকে, তাই না? তো তাদেরকে যদি রিলেট করানো না যায়, তাদেরকে যদি ইনভলভ করানো না যায়, তাহলে আপনি আসলে কার হাত থেকে বাঁচতে চাচ্ছেন আর কাকে সচেতন করতে চাচ্ছেন? তো ইনভলভমেন্টটা নিঃসন্দেহে খুব বেশি প্রয়োজন। এবং আমি তো আসলে কাজ করতে গিয়ে আমি আমার যাত্রায় তো আসলে প্রায় অনেক ছেলেদেরকেই দেখেছি, অনেক পুরুষদেরকে দেখেছি যারা অধিকার নিয়ে কাজ করেছে, নারীর ক্ষমতায় নিয়ে কাজ করেছে। বা আমি যে টিমগুলোতে কাজ করেছি, ওই টিমগুলোতে সবসময় দেখা যেত 50-50 রাখা হতো, 50% ছেলেরা কাজ করতো, 50% মেয়েরা কাজ করতো। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে আসলে একটু পজিটিভ পরিবর্তন এসেছে। এখন অধিকার নিয়ে ছেলে মেয়ে সবাই কথা বলছে, কিন্তু ওই তো এটাকে আরো অনেক বাড়াতে হবে, কারণ যাত্রাটা আরো কঠিন আর অনেক দীর্ঘ, লম্বা, পুশ করতে থাকতে হবে, কোনো না কোনো সময় গিয়ে আমরা হয়তো পিকে পৌঁছাতে পারবো। প্রতিটা সেক্টরেরই অংশগ্রহণ থাকতে হবে। যখন কথা বলছি টেবিলে সবাইকে থাকতে হবে, কারণ একজনকে বাদ দিয়ে তোমার সমাজ না, তাহলে সেই একজনকে বাদ দিয়ে কেন পলিসি হবে, কেন ডিসিশন হবে? এইবার একদম শেষ পর্যায়ে আমি আপনাদের কাছে যাব খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে, আপনার সামনে আরো অনেক জুনিয়র শ্রাবন্তী আছে, আপনি সেই জুনিয়র শ্রাবন্তীদের উদ্দেশ্যে কি বলতে চান? শেষ কথা। তাদের উদ্দেশ্যে বলবো যে আমি যেরকম রুট লেভেল থেকে উঠে আসছি, আমার অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি এবং করে যাব মৃত্যুর আগ পর্যন্ত, তোমরাও আমার সাথে আসো সহযোদ্ধা হিসেবে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে একসাথে আমরা কাজ করব। সুন্দর একটা পৃথিবী চাই, যেই পৃথিবীতে কোনো বৈষম্য থাকবে না, সহিংসতা থাকবে না, নির্যাতন থাকবে না, নারী পুরুষ কোনো ভেদাভেদ থাকবে না। আমরা মানুষ, এটাই সবচেয়ে বড় সত্য। এবং আমাদের নির্দিষ্ট একটা স্লোগান আছে, রাষ্ট্র সমাজ পরিবারের সমান হব এ অধিকারে। এই স্লোগানকে নিয়ে সামনে রেখে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই এবং এখানে সবাইকে নিয়ে যেতে চাই। আমি যদিও বা আমার সামনে যারা আমার কমিউনিটি, তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি চাই আমার এই যাত্রায় নারী পুরুষ সকল স্তরের মানুষ আমার সাথে থাকুক, এটাই আমার অঙ্গীকার। জুনিয়র তাসনিয়াদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি আসলে একটা প্রশ্ন রেখে যেতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে ডেমোক্রেসির কথা বলছিলাম, একটা আমরা যদি আসলে এই ভেদাভেদ ভাগ হয়ে হিউম্যান ডেমোক্রেসির কথাটা চিন্তা করি, তাহলে আসলে কেমন হওয়া উচিত? আমার মনে হয় এটা একটা একটা পারফেক্ট টাইম যে মানুষের এই জিনিসগুলো নিয়ে একটু স্টাডি করা উচিত বা বোঝা উচিত, বা একটু ফিল্ডে গিয়ে দেখা উচিত যে আসলে আমরা যে ডেমোক্রেসির কথাটা বলছি সেটা আসলে আদৌ কতটুকু হচ্ছে, বা আমি আসলে আমার নিজের অধিকারের বিষয়টা, ডেমোক্রেসি তো একটা পার্ট অফ, আমি যখন কথা বলার রাইট পাচ্ছি সেটাই তো আসলে ডেমোক্রেসি হচ্ছে। সো এইটা আসলে আদৌ হচ্ছে কিনা, এটা খুবই একটা জরুরি বিষয়। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকে তার নিজেদের জায়গা থেকে একটু সচেতন হওয়া উচিত এবং বোঝা উচিত যে আমার রাইটটা কি, আমি কোথায় আছি, আমার কোথায় থাকার কথা ছিল এবং আমি আসলে থাকবো কোথায়। এই কম্প্যারিজনগুলো যখন আসলে আমরা করতে শিখবো,
তখন অটোমেটিক আমি আমার নিজের অনুপ্রেরণা হয়ে যাব। সো এইটা আসলে খুবই দরকার। আমার অনুপ্রেরণা আসলে অন্য কেউ হবে না, কারণ আমার সাথে আসলে অন্য কারো কখনো কখনো কম্পেয়ার করা যাবে না। আমি একাই, আমি আমার সত্তাটাই আলাদা। তো সেই ক্ষেত্রে আসলে আমার মানে বলার একটা জায়গা আছে যে আমাদেরকে নিজেদের রাইটটা বুঝতে হলে মানে এই নারীবাদী বা পুরুষতান্ত্রিক এই শব্দগুলো থেকে বের হয়ে এসে মানে মানুষ হিসেবে চিন্তা করা উচিত সেটা আসলে কি। আর সেই যে ডেমোক্রেসির কথাটা বলছিলাম, এই জায়গাটাতে আসলে আমার রোলটা কি বা আমার কতটুকু থাকা উচিত, এই বিষয়গুলো যখন আসলে আমরা নিজেরা অ্যানালাইসিস করতে পারবো, তখন আসলে অনেক বড় একটা পরিবর্তন আসা সম্ভব হবে। থ্যাংক ইউ আপু। আদি ভাইয়া, জুনিয়র আদি যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যেটা আমি নিজেও আসলে শিখে আসছি সেটা হচ্ছে নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে এবং নিজের অধিকারের জন্য কথা বলে যেতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং নিজের অধিকার বলতে আসলে শুধুমাত্র নিজের অধিকারটাই না, নিজের অধিকার বলতে আমার আশেপাশের সবার অধিকার নিয়ে কথা বলতে হবে। এবং আমি সবসময় মানে একটা কথা বলি যে আমাদের না, আমরা যদি চুপ করে থাকি যে ধরেন যেই 3 বছরের মেয়েটা ধর্ষিত হলো সে তো আমার কেউ না, কিংবা আমি তো ওই জায়গাতে ছিলাম না, কিংবা ধরেন যে মানুষটা হয়তো বা যৌন হয়রানির শিকার হলো আমি তো না, কিংবা আমার কেউ তো না, এই জায়গা বলে বলে যদি আসলে চুপ করি, তখন যখন ব্যাপারটা আমার উপর আসবে তখন আসলে বাকিরা মনে করবে যে আমি তো কেউ না, আমি কেন কথা বলবো। তো প্রত্যেকটা মানুষের অধিকারের জন্য যেটাই মনে হবে যে অন্যায় কিংবা যেটাই মনে হবে যে উচিত না, সেটা নিয়ে কথা বলতে হবে। এবং আমার মনে হয় এই যে কথা বলা না, এটা খুব দরকার। কারণ যখন কন্টিনিউয়াসলি রাষ্ট্রের বিভিন্ন স্টেক থেকে কথা বলা শুরু হয়, তখন সরকার বলেন, রাষ্ট্রের যে কোনো এজেন্সি বলেন, সবাই আসলে মানে না চাইলেও বাধ্য হয় নিজের মানে প্রত্যেকটা মানুষের কাছে তাদের অধিকারের বার্তাগুলো পৌঁছে দিতে। তাই আমি মনে করি নিজেদের জায়গা থেকে একটা সুন্দর নতুন পৃথিবী, যে পৃথিবীটাতে আসলে নিজে নিরাপদ হব আমি, সেই পৃথিবীটার জন্য সবাইকে কথা বলে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদেরকে এত দারুণ কিছু সময় উপহার দেওয়ার জন্য। আমরা জানি আপনারা তিনজনই অনেক ব্যস্ত, কিন্তু তার মধ্যেও এই যে আজকের এই সুন্দর সময়টা আমাদেরকে উপহার দিলেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে এই যে আমরা গল্পগুলো শুনলাম, বাঁধ ভাঙার কাহিনীগুলো শুনলাম, এবং সর্বশেষ যে এই কথাটা বারবার করে উঠে আসলো যে আমাদের দিক থেকে সবসময় প্রশ্নটা জারি রাখতে হবে, প্রশ্নটা চালিয়ে যেতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা প্রশ্ন করছি, কথা বলছি, প্রতিবাদ করছি, ততক্ষণ পর্যন্ত এই যে যারা স্টেক হোল্ডার্স আছেন, যারা ক্ষমতায় আছেন, যারা ডিসিশন মেক করছেন, তারা একটা সময় গিয়ে বাধ্য হবেন এই যে ব্যাপারগুলো নিয়ে কাজ করতে, সমতাটা আনতে, অধিকারটা আনতে। এই জন্য এইবারের নারী দিবস থেকে আমাদের প্রতিপাদ্যটা আরো বেশি করে স্ট্রং হোক যে অধিকার, সমতা এবং ক্ষমতায়ন সেটা আসলে নিশ্চিত হোক আমাদের সবার ব্যক্তি পর্যায় থেকে, পরিবার পর্যায় থেকে, তারপরে সেটা আস্তে আস্তে আসলে ছড়িয়ে যাবে সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের সংক্রান্তে। ধন্যবাদ।